হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডিং ডোজো। আমার এই ব্র্যান্ড নিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলের এটি সবচেয়ে প্রথম ভিডিও। এই ভিডিও থেকে আমরা নোড.জেএস শেখা শুরু করব। তো আপনি যদি মনে করেন যে আপনি নোড.জেএসটা খুব সিরিয়াসলি শিখতে চান, তাহলে আমি বলব যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রতিনিয়ত নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এবার সবার প্রথমে আজকে যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও, তো আমরা নোড.জেএসের কোনো প্রকার কোডিং করছি না। তো আমি একটু ডিসকাস করে নিতে চাইছি আপনারা এখানে কি শিখবেন আর কিভাবে এটা শিখবেন। তো আর শেখার জন্য কি প্রয়োজন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন এই বিষয়টা সবার প্রথমে মনে রাখতে হবে যে আপনি যেহেতু এই চ্যানেলে যে এই ভিডিওটায় ক্লিক করেছেন, তার মানে প্রথমেই আপনাকে একটা সুখবর দিচ্ছি যে আপনি নোড.জেএস শেখার জন্য প্রথম স্টেপ এগিয়ে ফেলেছেন। তার মানে কি? এই ভিডিওতে ক্লিক করেছেন, অর্থাৎ আপনার নোড.জেএস শেখার প্রতি ইন্টারেস্ট আছে। এবার আমি বলতে চাই যে এই যে নোড.জেএস শিখতে চান আপনি, এই কোয়েশ্চেনটা এবার আপনি নিজের কাছে করবেন যে আমি নোড.জেএস কেন শিখব? আমি নোড.জেএস কেন শিখব? নোড.জেএস শিখে আমি কী ধরনের অ্যাপ্লিকেশন আমি বিল্ড করতে পারবো? এবার আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সেই ব্যাকগ্রাউন্ডটা কী আছে আমার? আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি? এটাকে আমি এইভাবে বলতে চাইছি যে আমি এতদিন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজ বা যেটাই বলুন, আপনি এগুলো ইউজ করে একটা ওয়েবসাইট বানাতেন। তারপরে আ আপনার মনে হয়েছে যে এই সমস্ত তো বানাচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু আমার নোড.জেএসটা শেখা প্রয়োজন। কারণ এটা মার্কেটে খুব হাইপ চলছে। সবাই শুনছি এখন নোড.জেএস শিখছে। তো চলো আমি একটু নোড.জেএস শিখি। তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আগে একটু নিজের কাছে করে নেবেন যে আপনি কি মার্কেটে হাইপ চলছে বা এখন খুব ডিমান্ড আছে মার্কেটে, সেইজন্য আমি শিখব নোড.জেএস, এরকম কি? নাকি আমি সত্যি প্রয়োজন বোধ করেছি যে নোড.জেএস শেখাটা দরকার। তো এই প্রয়োজনটা কখন আসবে? প্রয়োজনটা যখন আসবে যখন আমি বুঝতে পারবো যে আমি নোড.জেএস না শিখে কী ধরনের আমি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারছি না। আমি নোড.জেএস শিখলে কী ধরনের অ্যাপ্লিকেশন বানাতে পারতাম। এই কোশ্চেনগুলোর আনসার যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে আমি বলব আপনি এখন ঠিক পথে আছেন। এখন এই যে কোশ্চেনটা আমি করছি, এই কোশ্চেনটা আপনাকে করবেন প্রতিনিয়ত। ঠিক আছে? যে আমি নোড.জেএস শিখে কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে। এবার আরেকটা জিনিসও হতে পারে যে নোড.জেএস শিখলে শুনেছি যে ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ মাইনেটা একটু বেশি পাওয়া গেল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, নোড.জেএস শিখে যদি আমি মাইনেটা বেশি পেতে চাই, তাহলে কিন্তু আমার কাজের পরিমাণ সেটাও বাড়বে। অর্থাৎ কাজের পরিমাণের সঙ্গে রেসপন্সিবিলিটিও কিন্তু বাড়বে। এটা স্বাভাবিক। তো এখন সেই যে রেসপন্সিবিলিটি, সেইটা নেওয়ার মতো কি আমি সেই পর্যায়ে পৌঁছেছি? মানে আমি কি অতটাও সিরিয়াস আমার কাজ নিয়ে, যে আমি খুব বেশি রেসপন্সিবল আমার কাজ নিয়ে? সেই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু পুরোপুরি একটা সাইকোলজি, একটা মেন্টালিটি। তো এখন বিষয়টা হলো যে এই যে নোড.জেএস শিখে আমরা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করব বা নোড.জেএস কী কাজে লাগে, এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করার জন্য এখানে বসেছি। সব কিছু ডিসকাস করব, আপনাদের সামনে কিছু প্রেজেন্টেশনও রেডি করেছি। তো তারও আগে বলব যে আপনি যদি শুধুমাত্র HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট অল্প কিছু বা jQuery দিয়ে কিছু অ্যানিমেশন বানিয়েছেন, তাহলে বলব যে এই সমস্ত বিষয় থেকে, মানে এই যে ফিল্ডটা আছে, এই যে ল্যাঙ্গুয়েজগুলোর নাম বললাম, এই ফিল্ড থেকে আপনাকে একটু বাইরে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? বাইরে বেরিয়ে এসে সবার প্রথমে আপনার একটু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আপনাকে পুরোপুরি যে থট প্রসেস আপনার আছে সেটাকে বদলাতে হবে। কারণ নোড.জেএস এতদিন যেভাবে কাজ করেছেন, সেইভাবে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন না নোড.জেএস এর মাধ্যমে। ওকে? তো সবার প্রথমে আমি এটা বলছি যে নোড.জেএস শেখার জন্য আপনার একটু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কিসের দৃষ্টিভঙ্গি? আপনি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন বা ওয়েবসাইটটা ইউজ করছেন বা ওয়েব অ্যাপ ইউজ করছেন, সেই যে ওয়েব অ্যাপ বা ওয়েবসাইট দেখার দৃষ্টিভঙ্গিটা আপনাকে বদলাতে হবে। তো মানে কি? মানে হলো আপনাকে এবার থেকে কোয়েশ্চেন করতে থাকতে হবে। প্রচুর কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে? তো কোয়েশ্চেন যদি না করেন, তাহলে কিন্তু নোড.জেএস শিখতে পারবেন না। তো এতবার আমি নোড.জেএস বলে আসছি, কিন্তু এখন নোড.জেএস সম্পর্কে আমরা কিছুই শুরু করিনি। তো নোড.জেএস কি? এই বিষয়টা একটু দেখি। তো আমি সবার প্রথমে একটা হয়তো বলে দিতে পারি যে একটা কথায় যে নোড.জেএস হলো একটা জাভাস্ক্রিপ্টের রান টাইম। এবার প্রশ্ন হলো যে
নোড.জেএস জাভাস্ক্রিপ্টের রান টাইম এইটার কথার অর্থ কী? হ্যাঁ, এখান থেকেই কিন্তু কোশ্চেন শুরু, যে জাভাস্ক্রিপ্ট রান টাইম কথার অর্থ কী? দেখুন, জাভাস্ক্রিপ্ট আমরা এতদিন কী করতাম, একটা ফাইলের মধ্যে কিছু কোড লিখতাম, তারপরে index.html ফাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ লিখে ওখানে কিছু কোড আমরা অ্যাটাচ করে দিতাম, অথবা একটা সেপারেট ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতাম, তারপর সে একটা ব্রাউজার ওপেন করে আমরা সেখানে কোনো একটা বাটনে ক্লিক করে পপ আপ ওপেন করাতাম, অথবা কিছু ক্যারোসেল আমরা ইউজ করতাম কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করে, যেমন স্লিক স্লাইডার, সুইপার স্লাইডার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এখন এই সমস্ত বিষয়গুলো কাজ করে কী করে? তো জাভাস্ক্রিপ্ট আমরা লিখি কিন্তু পিওর ইংলিশে, তাই না? তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিখি। তো এখন এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাইনারি নাম্বার, মানে 0 আর 1। তো আপনি যেটাই লিখুন না কেন ইংলিশে, সেটাকে কিন্তু আলটিমেটলি কনভার্ট হতে হবে 0 আর 1-এ। আচ্ছা, যদি 0 আর 1-এ কনভার্ট হয়, তাহলে এই কনভার্ট করার কাজটা কী করে? এই কনভার্ট করছে একটা ইঞ্জিন, ঠিক আছে? একটা জাভাস্ক্রিপ্ট, একটা ইঞ্জিন আছে, যেটা ক্রোম বা আদার্স যে সফটওয়্যার যেগুলো আছে, সফটওয়্যার মিনস ব্রাউজার, সেখানে প্রত্যেকটার মধ্যে আলাদা 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 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে। তো ক্রোমে যে ইঞ্জিনটা ইউজ হয় সেটার নাম হলো V8, এটা তৈরি করেছে গুগল। তো এই V8 ইঞ্জিনটা মানে হাই পারফরমেন্ট আর স্পিড যথেষ্ট বেশি, যে কারণে আমরা খুব সুন্দরভাবে জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে পারি। তো এই V8 ইঞ্জিনের কাজ কি? এটাকে জাস্ট আপনি মনে রাখুন যে কিছু কোড লেখা আছে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা ব্রাউজারের মধ্যে ইনস্টল করা আছে। তো আমরা যখন ব্রাউজার ইনস্টল করি, ব্রাউজারটা কি একটা অ্যাপ্লিকেশন, তাই না? একটা সফটওয়্যার। তো সেই সফটওয়্যারটা লিখতে নিশ্চয়ই কোড লিখেছে। তো এখন সেই কোডের মধ্যে V8 যে কোডটা আছে, মানে V8 ইঞ্জিন তৈরি করার জন্য যে কোডটা আছে, সেটাও কিন্তু ওর সঙ্গে মিক্স করা আছে, পাঞ্চ করা আছে। এখন বলবেন V8 ইঞ্জিন মানেটা কি? অ্যাকচুয়ালি কিছু কোড আছে, সেই কোডের আমি একটা মডিউল বলছি, সেই কোডের বেসটাকে বলা হচ্ছে যে V8, এইভাবে মনে করুন। যেমন আপনি বলতে পারেন যে, আমি যদি বলি যে বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ কি দেখা যায়? বুটস্ট্র্যাপ কি টাচ করা যায়? নিশ্চয়ই না। আমরা কি বলতে পারি যে একটা মানে বাঞ্চ অফ একটা কোড আছে, একটা মডিউল আছে, একটা হিউজ লাইনস অফ কোড রয়েছে, সেই কোডগুলো একটা পার্টিকুলার কাজকে সম্পন্ন করতে সাহায্য করে। তো সেটাকে আমরা একটা নাম দিয়েছি যে এটাকে হলো বুটস্ট্র্যাপ। ঠিক একই রকমভাবে জাভাস্ক্রিপ্ট, তো সেটাই একইভাবে মনে করুন যে একটা কোড আছে, কোড স্ট্রাকচার আছে, সেটাই হলো V8 ইঞ্জিন। সেটা কী করে? জাভাস্ক্রিপ্ট কোডটাকে পড়ে আমাদেরকে সেই অনুযায়ী রিপ্লাই করে ব্রাউজার থেকে। তো এখন এই যে জাভাস্ক্রিপ্ট যে এনভায়রনমেন্টে চলছিল, অর্থাৎ যে ব্রাউজারে চলছিল, এখন যদি আমি জাভাস্ক্রিপ্টটাকে চালানোর জন্য ব্রাউজারটাকে অন না করি, তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্টের কোনো প্রকার ক্ষমতা নেই যে সেটা চলবে, তাই না? সেটা কিন্তু চলতে পারবে না। এবার এই যে জাভাস্ক্রিপ্টটা চালানোর জন্য একটা V8 ইঞ্জিন দিয়ে দিয়েছে ব্রাউজারের সঙ্গে, সেটা শুধুমাত্র সীমাবদ্ধ ব্রাউজারের মধ্যেই। এখন আমরা কিন্তু কোনো প্রকারেই এই জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরে এসে চালাতে পারবো না। ওকে? তো একসময় পারতাম না। মানে যদি ব্রাউজার অফ হয়ে যায়, তাহলে জাভাস্ক্রিপ্টের আর কোনো ক্ষমতা নেই। আপনি সমস্ত ব্রাউজার ক্লোজ করে দিন, দেখবেন যে আপনি জাভাস্ক্রিপ্ট চালানোর মতো, মানে আপনি যে কোডটা লিখেছেন সেই কোডটা রান করানোর মতো আর কোনো জায়গা থাকবে না, কোনো উপায় থাকবে না। এই কোডটা আপনি রান করাতে পারবেন না। ওকে? তো এখন এই কোডটা রান করাতে পারছি না, এটা হলো একটা ড্রব্যাকস। তো মানে জাভাস্ক্রিপ্টের একটা অক্ষমতা। তো এই অক্ষমতাটা দূর করার জন্য 2009 সালে একজন বিশেষ ব্যক্তি, তিনি কী করলেন না, যার নাম রায়ান টাল, তিনি কী করলেন, এই জাভাস্ক্রিপ্টটাকে সার্ভারে চালানোর চেষ্টা করলেন। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেন, যে সার্ভার কি? দেখুন, আপনি বসে আছেন আপনার ল্যাপটপে বা আপনার ডেস্কটপে, আপনার বাড়িতে একটা CPU রয়েছে, তার মধ্যে হার্ড ডিস্ক রয়েছে, প্রসেসর রয়েছে, র্যাম রয়েছে, সব কিছু রয়েছে। সেখানে ফাইলে আপনি কোনো একটা ড্রাইভে কোড লিখেছেন, একটা ওয়েবসাইট তৈরি করেছেন। এখন বলুন তো, সেই যে ফাইলটা দিয়ে আপনি যে ওয়েবসাইটটাকে রান করাচ্ছেন আপনার ব্রাউজারে, সেই ফাইলটা কি আমি দেখতে পাবো বা দুনিয়ার আর কেউ দেখতে পাবে? নিশ্চয়ই পাবে না। আপনার ওয়েবসাইট শুধু আপনার ব্রাউজারে আপনিই দেখতে পাবেন। এখন সেটা আপনি দেখাতে পারবেন যদি আপনি কাউকে সেন্ড করেন, ওভার ইমেল বা অন্যান্য কোনো পদ্ধতিতে, বা পেন ড্রাইভে নিলেন, পেন ড্রাইভে সেটাকে নিয়ে ফাইলপত্রগুলোকে নিয়ে আপনি আপনার বন্ধুর কম্পিউটারে গিয়ে সেটাকে রান করিয়ে তাকে দেখালেন। তাহলে সেটা আপনি
এইভাবে দেখাতে পারবেন। কিন্তু এইভাবে কি পুরো পৃথিবী জুড়ে সমস্ত লোককে দেখানো সম্ভব? নিশ্চয়ই নয়। তো সেই জন্য একটা কনসেপ্ট আছে সার্ভার। তো এখন এই সার্ভারটা কী করছে? এই সার্ভারটা একটা কম্পিউটার মনে করুন, ঠিক আছে? হাই স্পিড একটা কম্পিউটার যার মেমোরিও বেশি। সেই কম্পিউটারটা রাখা আছে হয়তো মনে করুন আপনার দেশ থেকে অনেক দূরে, মনে করুন আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে কোথাও একটা রাখা আছে। সেই ক্যালিফোর্নিয়াতে আপনি কী করছেন? সেই যে কম্পিউটারটা, সেই কম্পিউটারের কিছু একটা স্পেস মানে খানিকটা স্পেস আপনি ভাড়া নিয়েছেন। ওকে? তো কীভাবে? তার জন্য আপনার একটা ডোমেইন লাগবে আর হোস্টিং লাগবে। তো ডোমেইন আর হোস্টিংয়ের ব্যাপারে কিন্তু খুব ভালো নলেজ থাকতে হবে। আর সঙ্গে নেটওয়ার্কিংয়ের ব্যাপারেও নলেজ থাকতে হবে Node.js শেখার আগে। তো এখন এই সমস্ত কিছু করার পরে মানে ডোমেইন হোস্টিং কেনার পরে আ আপনি কী করলেন? সেই সমস্ত ফাইলপত্রগুলো ওখানে আপলোড করে দিলেন সেই কম্পিউটারটায়। আর সেই যে সার্ভারটা মানে সেই যে কম্পিউটারটা, সেই কম্পিউটারটা কী করলো? একটা লিঙ্ক শেয়ার করলো। সেই লিঙ্কের মাধ্যমে আপনি পুরো পৃথিবী জুড়ে সবার মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিলেন। এখন সেই আপনার ওয়েবসাইট এখন কিন্তু লাইভ হয়ে গেল। ওকে? তো এখন এই যে সার্ভারে আপনি ফাইলগুলো রেখে দিলেন, এটাকেই বলা হচ্ছে কিন্তু হোস্ট করা। আপনি কোনো একটা ফাইলকে, আপনার ওয়েবসাইটকে, আপনার ওয়েব অ্যাপকে আপনি হোস্ট করেছেন। এবার এই যে ফাইলপত্র আপনি হোস্ট করলেন, যেটার জন্য পুরো পৃথিবীর সমস্ত লোক কিন্তু আপনার সেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছে। এইবার সমস্যা হলো Node.js তৈরি করা হয়েছে যাতে পার্টিকুলারলি এই সার্ভারে চালানো যায়। আচ্ছা, মানেটা কি? বুঝলাম না। আমার ফাইলে যদি কোনো জাভাস্ক্রিপ্টের কোড লেখা থাকে, সেই কোড আমি যদি সার্ভারে রেখে দিই, তাহলে সেই ফাইলপত্র যখন কেউ দেখবে, মানে সেই ওয়েবসাইটটা দেখবে, তার মধ্যে কি জাভাস্ক্রিপ্ট কাজ করবে না? কাজ করবে। সেই জাভাস্ক্রিপ্ট কাজ করবে। সেই জাভাস্ক্রিপ্ট কোথায় কাজ করবে? ব্রাউজারে কাজ করবে। মানে আপনার সেই ওয়েবসাইটটা দেখার জন্য আমাকেও কিন্তু ব্রাউজার ওপেন করতে হবে। তবে গিয়ে সেই জাভাস্ক্রিপ্টের কোডটা রান হবে। আপনি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে পপআপ বানিয়েছিলেন, আপনি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা অ্যাকর্ডিয়ন বানিয়েছিলেন, সেগুলো দেখার জন্য আমাকে কিন্তু ব্রাউজার ওপেন করতে হবে। ওকে? এবার সার্ভারের কনসেপ্টটা হলো, সার্ভার হলো একটা সিপিইউ। ঠিক আছে? সেখানে মনিটর নেই। মনিটর নেই মানে তার মানে কীভাবে কাজ হবে? আচ্ছা, এভাবে বোঝার চেষ্টা করুন যে একটা সিস্টেম আছে, যেই সিস্টেমের মধ্যে সমস্ত ফাইলপত্র রাখা আছে। মনে করুন আপনার বাড়ির সিপিইউ। কিন্তু আপনার বাড়িতে কোনো মনিটর নেই। আপনি শুধুমাত্র সিপিইউটা 24/7 চালিয়ে রেখেছেন, অন করে রেখেছেন। তারের মাধ্যমে সমস্ত কিছু কানেক্ট করা রয়েছে ইন্টারনেটের মাধ্যমে। সবাই আপনার কম্পিউটার থেকে ফাইল অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? আপনার কম্পিউটারে আপনার যে হার্ড ড্রাইভ রয়েছে সেখানে এসে ফাইল রেখে দিচ্ছে, সেখান থেকে ফাইল ডিলিট করছে, ফাইল রিড করছে, রাইট করছে। এই সমস্ত কাজগুলো করছে, ফোল্ডার তৈরি করছে। আর আপনি কন্টিনিউয়াসলি সেগুলোকে সার্ভ করে যাচ্ছেন। তো এখন এক্ষেত্রে বলুন যে আপনার কি মনিটরের প্রয়োজন হচ্ছে? প্রয়োজন হচ্ছে না। যদি দেখি সেভাবে, আপনার কম্পিউটারের সিপিইউটা শুধু অন রাখলেই চলছে। আচ্ছা, এবার হয়তো মনিটরের প্রয়োজন হতে পারে যে আপনি হয়তো ট্রাভেল শ্যুট করতে চাইছেন যে সার্ভারে কোনো প্রকার কোনো প্রবলেম এলো কিনা। তো এই সমস্ত কারণে হয়তো আপনি একটা মনিটর রাখতে পারেন। ওকে? কিন্তু সাধারণত একটা সার্ভার চালাতে গেলে একটা মনিটরের তেমনভাবে প্রয়োজন নেই। আমি মানে এক্সেপশনাল কেসের কথা আমি এখানে বলছি না, আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে ব্যাপারটা কী। এবার সেই যে ফাইলপত্রগুলো আপনার কম্পিউটার থেকে অ্যাক্সেস করবে লোকজন, তো আপনার কম্পিউটারকে কিন্তু সার্ভ করতে হবে। অর্থাৎ কেউ যখন কোনো একটা পার্টিকুলার ফাইল আপনার কম্পিউটার থেকে চাইবে, তো সেই কম্পিউটারটা যখন তাকে সেই ফাইলটা পাঠাবে, তো এই দুটোর মধ্যে দুটো ঘটনা ঘটবে। প্রথম ঘটনা কি? প্রথম ঘটনা হলো যে ফাইলটা চাইছে তাকে একটা রিকোয়েস্ট করতে হবে। ঠিক আছে? সে বলবে, "প্লিজ আমাকে index.html ফাইলটা দিন।" আর সার্ভার তখন রিসিভ করবে, "আচ্ছা, তুমি index.html ফাইলটা চাইছো। ঠিক আছে, আমি খুঁজে দেখি আমার কাছে আছে কিনা।" তো দেখলো যে হ্যাঁ, index.html নামে একটা ফাইল আছে। তো সেই ফাইলটাকে তাকে রেসপন্স হিসাবে পাঠিয়ে দিল। এখন যখন রিকোয়েস্ট করতে হয়, রিকোয়েস্টের সঙ্গে এক্সট্রা কিছু ইনফরমেশনও দিতে হয় সার্ভারকে। ওকে? সেটাকে বলছে হেডার্স। তো হেডার্স নিয়ে আমরা পরে ডিসকাস করব। এই মুহূর্তে হেডার্স নিয়ে প্রয়োজন নেই জানাটা। তো এই হেডার্সটা কি? একটা মনে করতে পারেন যে রিকোয়েস্ট যখন করছে, তো সেই রিকোয়েস্টটা সাপোজ মনে করুন আমি লিখছি যে প্লিজ আমাকে index.html ফাইলটা দিন। আমি একটা চিরকুটে লিখলাম, একটা কাগজে লিখে একটা খামে ভরলাম। ঠিক আছে? একটা এনভেলপে ভরে আমি দিয়ে দিলাম সার্ভারকে। সার্ভারকে দেওয়ার সময় আমাকে তার উপরে ডিটেলস লিখে দিতে হবে এই খামের ওপরে যে আমি অমুক লোক, আমি এই ফাইল চাইছি।
ঠিক আছে? আমার এই পারমিশন আছে। অনেক সময় এরকম হতে পারে যে সেই ফাইলটার পাওয়ার আমি হয়তো আ মানে আমি যোগ্য নই। মানে আমার পাওয়া উচিত না সেই ফাইলটা। কারণ আমার কাছে প্রপার ইউজার নেম, পাসওয়ার্ড এই বিষয়গুলো নেই। আমাকে হয়তো সেই ফাইলটা হলো সিক্রেট ফাইল। আমাকে পেতে হলে আমার ক্রেডেনশিয়াল দিতে হবে। তো আমি সেই হেডার্সের মধ্যে সমস্ত কিছু মিক্স করে আমি হয়তো পাঠিয়ে দিলাম। সেই খামটাকে পাঠিয়ে দিলাম যে, এই হলাম আমি সেই লোক। দেখুন আমি জেনুইন লোক। আমাকে এই ফাইলটা প্লিজ দিন। তখন সার্ভার মিলিয়ে দেখবে, আচ্ছা তুমি এই লোকটা দেখে নিই আমার ডেটাবেসে। তো তুমি আদৌ আছো কিনা? যে তুমি ফাইলটা পাওয়ার মতো উপযুক্ত কিনা? তো সমস্ত কিছু দেওয়ার পরে সে চেক-টেক করে আমাকে একটা রেসপন্স দিয়ে দেবে উইথ আ আরেকটা হেডার পাঠিয়ে দেবে। তার মানে কি হলো? যখন আমি রিকোয়েস্ট করছি সার্ভারকে, তখন আমাকে একটা হেডার সহ আমি যেটা চাইছি সেটাকে বলতে হবে। সেই ফাইলটার নাম বা আমি ফাইল হিসাবেই বলছি। আর যখন রেসপন্স আসবে, সেই রেসপন্সে কী আসবে? সেই ফাইলটা আসবে উইথ হেডার, মানে রেসপন্সের সঙ্গে আরেকটা হেডার আসবে। ওকে? এখন হেডার কি, হেডার কীভাবে লিখতে হয় বা কী, এই সমস্ত কোডিংয়ের মধ্যে এখন যাবেন না। এখন শুধু জাস্ট গল্পটা শুনুন আপনি। তো এই সমস্ত বিষয় যখন হলো, তো তখন আপনার এই যে সার্ভারকে এই যে কাজটা করতে হলো, যে একটা অথেন্টিকেশন চেক করতে হলো, মানে এটা জেনুইন লোক কিনা, এর ইউজার পাসওয়ার্ড সব ঠিকঠাক আছে কিনা। ওকে? এ কোনো হ্যাকার নয় তো, এই সমস্ত বিষয়গুলো চেক করতে হলো। চেক করার পরে সেই প্রপার ওয়েতে সেই ফাইলটাকে তাকে সার্ভ করতে হলো। এই সমস্ত কাজ করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হবে না? অবশ্যই একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। তো এই যে সফটওয়্যারটা এখানে চলছে, তো এই যে সার্ভারটা সেটা হচ্ছে ওয়েব সার্ভার। যে ওয়েব সার্ভার আমাকে কোনো কিছু সার্ভ করছে। তো সার্ভ ওয়ার্ড থেকে এসছে সার্ভার। ঠিক আছে? সেটা একটা ইমেজ হতে পারে, সেটা একটা ইনডেক্স ফাইল, একটা HTML ফাইল হতে পারে, সেটা একটা SVG হতে পারে, সেটা একটা অডিও হতে পারে, একটা ভিডিও হতে পারে, যা কিছু হতে পারে। তো আমাকে শুধু দেখতে হবে যে আমি সেই জেনুইন লোক কিনা, আমি সেটা পাওয়ার উপযুক্ত কিনা, আর তারপরে সেটাকে আমাকে পাঠাবে। এবার এই সমস্ত কিছু পাঠানোর সঙ্গে, সঙ্গে আমাকে এটাও মনে রাখতে হবে যে আমি এই যে ওয়েব সার্ভারের সঙ্গে কথা বললাম, সেই ওয়েব সার্ভারে কিন্তু প্রধানত ২ প্রকারের আছে, যেমন অ্যাপাচে আর আরেকটা হলো Nginx। ঠিক আছে? অ্যাপাচে আর Nginx এই বিষয়গুলোকে আমরা পরে দেখছি আস্তে, আস্তে। তো এই সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার যে সফটওয়্যারটা ওখানে চলছিল, তো সেই সফটওয়্যারের মধ্যে অ্যাপাচে আর Nginx এর সঙ্গে আমি আরেকটা জিনিস জুড়ে নিচ্ছি এখানে, সেটা হলো Node.js। ওকে? তো এখন এই Node.js ব্যাপারটা কি? Node.js-টা হলো একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম, মানে সার্ভারে যেহেতু কোনো ব্রাউজার নেই, তো সার্ভারে Node.js-টাকে চালাতে হবে। চালিয়ে একটা সার্ভার তৈরি করতে হবে। Node.js কিন্তু কোনো আলাদা ল্যাঙ্গুয়েজ নয়। Node.js জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা। যে জাভাস্ক্রিপ্ট আমরা সার্ভারে লিখতে পারবো। ঠিক আছে? মানে যে জাভাস্ক্রিপ্ট আমরা সার্ভারে চালাতে পারবো। আর এই সার্ভারটার কাজ কী হবে? ওই যে আমরা যেমন রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেই রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করবে। আমি যখন যে ফাইলটা চাইবো সেই ফাইলটা দেবে। ঠিক আছে? এই কাজটা করবে। তো আজ পর্যন্ত, মানে ২০০৯ সালের আগ পর্যন্ত কিন্তু এটা পসিবল ছিল না। জাভাস্ক্রিপ্ট এই কাজগুলো করতে পারত না। জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো সেখান থেকে এটাকে বের করে আনা হয়েছে। তো এই যে V8 ইঞ্জিনের কথা বলেছিলাম, যে গুগল তৈরি করেছে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, সেই ইঞ্জিনটার সঙ্গে এটা যেহেতু ওপেন সোর্স ছিল, মানে কোডের অ্যাক্সেস বাইরে থেকে ছিল, সেই কোডের সঙ্গে C++ কোড মিক্স করে তারপরে কিন্তু রায়ান ডাল কী বানিয়েছেন? Node.js। যে Node.js সার্ভারে রান করা সম্ভব। ওকে? এখন এই যে রানটা এখানে হয়ে গেল সার্ভারে, সেই সার্ভার এখন কিন্তু ফুললি অ্যাক্টিভ হয়ে গেল যে কোনো ফাইলকে হ্যান্ডেল করার জন্য। তো এবার থেকে আমরা কি করতে পারবো? এই যে জাভাস্ক্রিপ্ট, সেই জাভাস্ক্রিপ্ট সার্ভারের জন্যও লিখতে পারবো। তো এখন এই যে সার্ভারে আমরা জাভাস্ক্রিপ্ট লিখছি, তো কীভাবে লিখছি, কীভাবে আমরা ফাইল তৈরি করছি, কীভাবে সেই ফাইলগুলো বা ফোল্ডারগুলো অ্যাক্সেস করব, এছাড়াও Node.js কী জিনিস আরও একটু ইন ডিটেলস জানবো। তারপরে Node.js দিয়ে কী ধরনের আমরা অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইট বানাতে পারবো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা শিখব। কিন্তু এই ভিডিওতে নয়, পরবর্তী ভিডিওতে। কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে ইন্ট্রোডাক্টরি ভিডিও হিসাবে। তো পরবর্তী ভিডিও থেকে আমি কিন্তু ডাইরেক্ট মোটামুটি আরেকটু ইন্ট্রোডাকশান দিয়ে তারপর আমরা আস্তে, আস্তে পুরোপুরি Node.js এর মধ্যে জাম্প করব। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।
আর যদি সত্যি সত্যি নোট.js খুব মনোযোগ সহকারে মানে খুব সিরিয়াসলি যদি শিখতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।